আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগতম। আশা করি ভালো আছো, ভালো থাকো। সকলের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ মুরাদ হোসেন আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় মূলধন সংক্রান্ত লেনদেনে জাবেদা। আজকের আলোচনার পর তোমরা মাত্র একটি জাবেদাই মূলধন সংক্রান্ত সকল লেনদেনে জাবেদা করতে পারবে ইনশাল্লাহ। তো আজকের আলোচনাটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আলোচনা শুরু করার পূর্বেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা। মূলধন কি? দেখো বন্ধুরা, প্রতিষ্ঠানের সত্তা এবং মালিকের সত্তা সম্পূর্ণ পৃথক। মালিক যদি প্রতিষ্ঠানে কিছু আনেন বা প্রদান করেন তাহলে একটি হিসাব হবে মূলধন হিসাব এবং অন্য হিসাবটি ডিপেন্ড করবে মালিক কিনে আসলো তার উপর। তো এইখানে মূলধন হিসাবটি ক্রেডিট হবে এবং মালিক যা নিয়ে আসলো, যা কিছু নিয়ে আসলো বা প্রতিষ্ঠানকে যা কিছু প্রদান করলো তা হবে ডেবিট। তো আমরা কয়েকটা লেনদেন একটু দেখে আসি। মিস আসপিয়া নিম্নোক্ত সম্পত্তি নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। নগদ ৩,০০০ টাকা, ব্যাংকে জমা ৭,০০০ টাকা এবং মজুদ পণ্য ৭,০০০ টাকা। মিস জান্নাত নগদ ৩২,০০০ টাকা ও ৪,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এছাড়াও তার ৪৪,০০০ টাকা মূল্যের ব্যক্তিগত কম্পিউটারটি এখন থেকে ব্যবসার প্রয়োজনে ব্যবহৃত হবে। মিস নাসরিন নগদ ৩৯,০০০ টাকা, ১,০০০ টাকার পণ্যদ্রব্য, ৩,৫০০ টাকার আসবাবপত্র এবং বন্ধু মিলির নিকট থেকে ১০,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। মিস নাসরিন অতিরিক্ত মূলধন স্বরূপ ২,৫০০ টাকা আনয়ন করলেন। মিস সেতু ৪৩,৩০০ টাকা মূল্যের আসবাবপত্র তার বাড়ি হতে ব্যবসায় স্থানান্তর করলেন। মূলধনের অপ্রতুলতার কারণে মালিক তার স্ত্রীর ২৫,০০০ টাকা মূল্যের গহনা ১৩,০০০ টাকায় বিক্রয় করে ৯,৩৫০ টাকা যোগান দিলেন। তো বন্ধুরা, চলো এখন আমরা মূলধন সংক্রান্ত লেনদেনে জাবেদা কী করতে হবে সেটা আগে একটু দেখি। নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে তো জাবেদা কী হবে? নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা কী হবে? তো জাবেদার ছক, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। অর্থাৎ জাবেদার ছকের মধ্যে মোট কলাম থাকে 5টি: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলে জাবেদা কী হবে? দেখো, নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করবে নগদান হিসাব ডেবিট। আর এইখানে মনে রাখবে যে ডেবিট মানি ডেবিটের ঘরে টাকা হবে। নগদান হিসাব ডেবিট মানি কি? ডেবিটের ঘরে টাকা হবে। আর মূলধন হিসাব ক্রেডিট, তো ক্রেডিটের ঘরে টাকা হবে। দেন ব্যাংকে জমা টাকা নিয়ে ব্যবসা শুরু করলে অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবটি ব্যবসায়ের জন্য পরিচালিত হলো অথবা প্রতিষ্ঠানে ব্যাংক হিসেবে মালিক যদি কোনো টাকা জমা দেয় তাহলে কি আসবে? ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ভূমি ও দালান কোঠা নিয়ে ব্যবসা শুরু করলে ভূমি ও দালান কোঠা হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করলে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। অফিস সাপ্লাইজ নিয়ে ব্যবসা শুরু করলে অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মনিহারি বা স্টেশনারি নিয়ে ব্যবসা শুরু করলে মনিহারি হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। প্রতিষ্ঠানের ঋণ ব্যক্তিগত অর্থ দ্বারা পরিশোধ করলো, অর্থাৎ প্রতিষ্ঠানের ঋণ আছে সেটা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করে দিয়েছে, তাহলে কি হবে? ঋণ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বিবিধ পাওনাদারের পাওনা ব্যক্তিগত অর্থ দ্বারা পরিশোধ করে, অর্থাৎ বিবিধ পাওনাদার আমাদের কাছে যারা টাকা পায় তাদের টাকা মালিক কী করলো? ব্যক্তিগত অর্থ দ্বারা পরিশোধ করে দিল, তাহলে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট,
মূলধন হিসাব ক্রেডিট। পণ্যদ্রব্য বা মাল নিয়ে ব্যবসা শুরু করলে অথবা ব্যক্তিগত অর্থ দ্বারা প্রতিষ্ঠানের জন্য পণ্যদ্রব্য বা মাল ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো, যদি মালিক অনেক কিছু নিয়ে একসাথে ব্যবসা শুরু করে, অর্থাৎ একাধিক হিসাব খাত একটা লেনদেনে চলে আসে, তাহলে কি আসবে? যা কিছু মালিক নিয়ে আসবে সব ডেবিট। মালিক প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসবে সব ডেবিট, আর মূলধন হিসাবটা হবে ক্রেডিট। আমি আবারও বলতেছি যে মালিক প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসবে, যা কিছুই নিয়ে আসুক, সব কিছু হবে ডেবিট, মূলধন হিসাবটা হবে ক্রেডিট। দেখো এখানে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ভূমি ও দালান কোঠা হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, মনিহারি হিসাব ডেবিট, ঋণ হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো এগুলার এগেনস্টে কী হবে? মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ সব কিছু নিয়েই যদি মালিক ব্যবসা শুরু করে বা সব কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসে, যেইভাবে এখানে আসে, যা যা নিয়ে আসবে তা ডেবিট হবে, যা আসবে না তা কিন্তু হবে না। এখানে যদি নগদ, ব্যাংক, আসবাবপত্র, ভূমি ও দালান কোঠা, অফিস সরঞ্জাম, অফিস সাপ্লাই সব কিছু নিয়ে ব্যবসা শুরু করে, সব কিছু কী আসবে? ডেবিট হবে, আর মূলধন হিসাব হবে ক্রেডিট। তো হিসাব সমীকরণের মূলধন সংক্রান্ত লেনদেনের প্রভাবটা কেমন হবে? হিসাব সমীকরণে মূলধন সংক্রান্ত লেনদেনের প্রভাবের মধ্যে কি আছে? মালিকানা সত্ত্ব অবশ্যই বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব কি? অবশ্যই বৃদ্ধি পাবে। সম্পদ বৃদ্ধি পাইতে পারে, দায় হ্রাস পাইতে পারে, অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আর মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কখন? যখন ব্যয় বৃদ্ধি পায়, যখন ব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, এটার সাথে সাথে সম্পদ বৃদ্ধি পাবে, অথবা মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মিস আসপিয়া নিম্নোক্ত সম্পত্তি নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। নগদ ৩,০০০ টাকা, ব্যাংকে জমা ৭,০০০ টাকা এবং মজুত পণ্য ৭,০০০ টাকা। তাহলে এটার জাবেদাটা কী হবে আমরা একটু দেখি। দেখো, আগে আমরা জাবেদার ছক, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে যেহেতু নগদ নিয়ে ব্যবসা শুরু করতেছে, নগদান হিসাব ডেবিট। কত টাকা? নগদ নিচে ৩,০০০ টাকা, ডেবিট হবে ৩,০০০ টাকা। ব্যাংকে জমা আছে, ব্যাংক হিসাব ডেবিট ৭,০০০ টাকা। পণ্য নিচে মজুত পণ্য, তো মজুত পণ্যের হিসাবটা ক্রয় হিসাব ডেবিট ৭,০০০ টাকা। এবং সব কিছুর যোগফল হবে মূলধন ক্রেডিট। সব কিছুর যোগফল কি আসবে? মূলধন হিসাবে ক্রেডিট হবে। তো টোটাল যোগফলটা দেখো, ৩,০০০, ৭,০১০ আর ৭,১৭, ১৭,০০০ টাকা মূলধন হিসাব ক্রেডিট। তাহলে হিসাব সমীকরণে এটার প্রভাবটা কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, এখানে সম্পদ কি পাইছে? বৃদ্ধি পাইছে। ব্যাংক হিসাব, সম্পদ হিসাব, এখানেও কি সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। তারপরে ক্রয় হিসাব, ব্যয় হিসাব, এখানে ব্যয় বৃদ্ধি পাইছে, ডেবিট। তারপরে সব কয়টার যোগফল মূলধন হিসাব, এখানে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি, ক্রেডিট। তো বন্ধুরা দেখো, এখানে ক্রয় হিসাবটা হলো ব্যয় হিসাব। তো যেহেতু এটা সমীকরণের প্রভাবটা কি, সেটা কি এখানে আমরা লিখতে পারি যে মালিকানা সত্ত্ব হ্রাস, আর মূলধনের জায়গায় লিখতে পারি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মিস জান্নাত নগদ ৩২,০০০ টাকা, ৪,০০০ টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এছাড়াও তার ৪৪,০০০ টাকা মূল্যের ব্যক্তিগত কম্পিউটারটি এখন থেকে ব্যবসার প্রয়োজনে ব্যবহৃত হবে। তাহলে যেহেতু নগদ নিচে, নগদান হিসাব ডেবিট ৩২,০০০ টাকা। তারপরে ব্যক্তিগত কম্পিউটার, কম্পিউটারের হিসাবটির নাম হলো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট ৪৪,০০০ টাকা। তারপরে পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে, ক্রয় হিসাব ডেবিট ৪,০০০ টাকা, যেহেতু ৪,০০০ টাকার পণ্য নিয়ে শুরু করছে। তারপরে মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট, এইখানে টোটাল যোগফলটা ৩২, ৪৪ আর ৪, এই টোটাল যোগ করলে হয় ৮০,০০০ টাকা। মূলধন হিসাব ক্রেডিট ৮০,০০০ টাকা। তাহলে এখন প্রভাব কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি, ডেবিট। অফিস সরঞ্জাম হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি, ডেবিট। ক্রয় হিসাব, ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি, ডেবিট। মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি, ক্রেডিট। তো বন্ধুরা, আগের মতো এখানেও ক্রয় হিসাবটা হলো
ব্যয় হিসাব মালিকানা সত্ত্ব হ্রাস, আর এখানে মূলধন হিসাব মালিকানা সত্ত্ব বৃদ্ধি। পরের উদাহরণ, মিস নাসরিন নগদ 39,000 টাকা, 1,000 টাকার পণ্যদ্রব্য, 3,500 টাকার আসবাবপত্র এবং বন্ধু মিলির নিকট থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন। তো বন্ধুরা দেখো, এখানে নগদান হিসাব ডেবিট কত টাকা? অনেকে বলতে পারো যে 39,000 টাকা, কিন্তু না, এখানে 39,000 টাকা হবে না, কারণ এখানে বন্ধু মিলির নিকট থেকে যে 10,000 টাকা ঋণ নিছে এটাও তো আমাদের কাছে নগদ আসছে। মালিক নিজে নিছে 39,000 টাকা এবং ঋণ নিছে 10,000 টাকা, তাহলে টোটাল নগদ টাকা আসছে আমার কাছে কত? 39 আর 10 49,000 টাকা, তাহলে এখানে 49,000 টাকা ডেবিট। তারপর আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে, 3,500 টাকার আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট 3,500 টাকা। পণ্য নিয়ে ব্যবসা শুরু করছে, পণ্য ছিল 1,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 1,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট, মালিক কি নিল? মালিক 39,000 টাকা, 1,000 টাকা আর 3,500 টাকা, এতটুকুই হলো মালিকের। তাহলে মালিকের অংশটা হলো মূলধন হিসাব ক্রেডিট 43,500, আর বন্ধুর মিলির নিকট থেকে যে ঋণ নিয়ে শুরু করছে, তাহলে এটা কি আসবে? মিলির ঋণ হিসাব ক্রেডিট 10,000 টাকা। তাহলে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবটা কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি। তারপরে হলো ক্রয় হিসাব, ব্যয় হিসাব। ক্রয় হিসাবটা কি হিসাব? ব্যয় হিসাব, ব্যয় বৃদ্ধি। তারপরে মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি। তারপরে ঋণ হিসাব, দায় হিসাব, দায় বৃদ্ধি। দেখো বন্ধুরা, এখানে ঠিক আগের মতো ক্রয় হিসাবটার কারণে কি মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে, আর মূলধনের কারণে কি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। মিস নাসরিন অতিরিক্ত মূলধন স্বরূপ 2,500 টাকা আনয়ন করলেন। তাহলে অতিরিক্ত মূলধন স্বরূপ আনছে, তাহলে প্রতিষ্ঠানে কি আসছে? নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট। তাহলে কি জন্য আনছে? মূলধন, মালিক তো নিয়ে আসছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট কত? 2,500 টাকা, 2,500 টাকা। তাহলে সমীকরণের প্রভাবটা কি হবে? নগদান হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি। মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি। তো এখানে মূলধনটা কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি, সেটাও লেখা যাবে। মিস সেতু 43,300 টাকা মূল্যের আসবাবপত্র তার বাড়ি হতে ব্যবসায় স্থানান্তর করলেন। তাহলে মিস সেতু তো নিয়ে আসছে, সে প্রতিষ্ঠানের মালিক, সে প্রতিষ্ঠানে নিয়ে আসছে, এই জন্য কি একটা হিসাব হবে মূলধন হিসাব। আর কী নিয়ে আসলো? আসবাবপত্র নিয়ে আসলো, এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট 43,300 টাকা। আর যেহেতু সেতু মালিক নিয়ে আসছে, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট 43,300 টাকা। তাহলে লেনদেনের প্রভাবটা কী হবে হিসাব সমীকরণে? আসবাবপত্র হিসাব, সম্পদ হিসাব, সম্পদ বৃদ্ধি। মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন বৃদ্ধি। তাহলে এইখানে মূলধনটা কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। লাস্ট উদাহরণ আজকের জন্য দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। মূলধনের অপ্রতুলতার কারণে মালিক তার স্ত্রীর 25,000 টাকা মূল্যের গহনা 13,250 টাকা বিক্রয় করে 9,350 টাকা যোগান দিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবা, মালিক কোত্থেকে টাকা নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, এটা চিন্তা করবা না। মালিক কোত্থেকে কত টাকা পাইলো, কিভাবে পাইলো, এটাও আমাদের চিন্তার বিষয় না। আমাদের চিন্তার বিষয় হলো প্রতিষ্ঠান কি পাইলো বা প্রতিষ্ঠান কত টাকা পাইলো। তো এইখানে দেখো কত টাকার গহনা? 25,000 টাকার গহনা, আমাদের দরকার নাই। কত টাকায় বিক্রি করছে? 13,250 টাকায় বিক্রি করছে, এটা আমাদের দরকার নাই। প্রতিষ্ঠানে দিছে কত? 9,350 টাকা। হ্যাঁ, এই যে প্রতিষ্ঠানে যে 9,350 টাকা দিল মালিক, সেটাই আমাদের দরকার। বাকিটা নিয়ে আমরা কোনো কিছু চিন্তা করব না। তাহলে
তোমাদেরকে কনফিউজড করার জন্য কিন্তু এখানে 25,000 টাকার একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং 13,250 টাকার আরও একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে, যাতে তোমরা কনফিউজড হয়ে যাও কোন টাকাটা তোমরা রেকর্ড করবা এবং কিভাবে করবা। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, মালিক কোত্থেকে কত টাকা নিয়ে আসলো ডাজেন্ট ম্যাটার, প্রতিষ্ঠান কত টাকা পাইলো সেই টাকাটা তোমার রেকর্ড করতে হবে। তাহলে যেহেতু প্রতিষ্ঠান 9,350 টাকা পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট কত হবে? 9,350 টাকা। আর যেহেতু মালিক দিছে সেহেতু জাস্ট মূলধন হিসাব ক্রেডিট 9,350 টাকা। হিসাব সমীকরণের প্রভাবটা কি হবে? নগদান হিসাব সম্পদ বৃদ্ধি, মূলধন হিসাব মূলধন বৃদ্ধি। তাহলে এখানে মূলধন হিসাবটা কোন খাতে চলে যায়? আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। যাবার আগে আবারও রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা একটি নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। আল্লাহ হাফেজ।